সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ফ্রি ক্লাসটিতে। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা ব্যাচের যে সকল শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন আমাদের প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচের সকলের জন্য ক্লাসটি উন্মুক্ত করে দিচ্ছি। এবং আগেও প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ক্লাসটি পেয়েছেন এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা দ্বিতীয়বার পাচ্ছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই জানাই চতুরাঙ্গ পেজের পক্ষ থেকে চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোর্সের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসটি আপনার সামনে এসেছে, তো এটার জন্য আসলে কি বলবো, হয়তোবা আপনার চারুকলার উপরে ধারণা বা আজকের ক্লাসটি হবে মূলত ভাস্কর্যের উপরে। এখন এই ভাস্কর্য বিষয়ক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, হয়তোবা এই বিষয়গুলো আপনাদের কাজে আসতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভাইবা বোর্ডে হয়তো বা দেখা যাচ্ছে যে আমি যে কথাগুলো বললাম, যে ক্লাসের বিষয়গুলো, যে বিষয় নিয়ে আলোচনা করছি, এখান থেকে হয়তো বা আপনার প্রশ্ন চলে আসতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, চেষ্টা করব আজকের ক্লাসটিতে ভাস্কর্য বিষয়ক যত রকম বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তাহলে চলুন আমরা শুরু করে দিই আমাদের আজকের নির্ধারিত ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে ক্লাসটি যেখান থেকে দেখছেন, আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আমরা দেখে নেই যে ভাস্কর্য থেকে কি ধরনের প্রশ্ন ভাইভাতে আসতে পারে 18তম নিবন্ধনের। এবং যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছেন, আপনারা জানেন কিন্তু আমাদের 19তম লিখিত ব্যাচের জন্য ভাইবা 19তম চারুকলা লিখিত ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি। আমাদের প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু মাত্র 30 জন। সুতরাং যারা 19তম জন্য ট্রাই করতে চাচ্ছেন, অবশ্যই কী করবেন, আপনারা এখনই সিটটা ফিল আপ করুন। আমাদের প্রায় কিন্তু অল্প কিছু সংখ্যক সিট রয়েছে, সুতরাং আপনারা কিন্তু দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। সুতরাং এখানে বিষয় হচ্ছে যে চারুকলায় পরীক্ষা দেবেন আপনারা। যারা 1 বছর মেয়াদী কোর্স করেছেন তারা কিন্তু চারুকলা বা ছবি আঁকাআঁকিতে কিন্তু অনেকটাই দুর্বল, তাই না? বা এখানে তত্ত্বগত অনেক ব্যাপার থাকে যেগুলো আপনাকে অনেক ডিপলি জানতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু কোর্সটা 6 মাসের করে রাখা হয়েছে। সুতরাং আপনারা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবেন আমাদের আমার চতুরাঙ্গ পেজের যে অফিসিয়াল যে রয়েছে আর কি, ওখানে নাম্বার দেওয়া আছে, তার সাথে ফোন করে কথা বলতে পারেন, অথবা লাস্টে 28 যে নাম্বারটা, ওটা আমার নাম্বার, আমার সাথে কথা বলতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন আজকে আমরা শুরু করি 18তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলা ভাইবার জন্যে ভাস্কর্য রিলেটেড যে সকল প্রশ্ন আপনাকে ধরতে পারে বা এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেরকম কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখুন ভাস্কর্য। প্রথমেই আসি ভাস্কর্যের ক্ষেত্রে। আসলে ভাস্কর্যটা কি, এই বিষয়ে কিন্তু আমাদের সবার জানা বোঝার একটা ব্যাপার থাকে। দেখুন, চিত্রকলা এবং স্থাপত্যের মতো ভাস্কর্য একটি প্রাচীনতম মাধ্যম। কি বললাম? চিত্রকলা এবং স্থাপত্যের মতো ভাস্কর্য হচ্ছে একটি প্রাচীনতম মাধ্যম। দেখুন, চিত্রকলা প্লাস হচ্ছে কি স্থাপত্য। এই যে চিত্রকলা এবং স্থাপত্য, এই যে দুইটা বিষয়ের মতো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি ভাস্কর্য। এখানে যে বিষয়টা আপনাদের জানতে হবে সেটা হলো প্রাচীন যুগ থেকে শুরু করে আমাদের বিভিন্ন সভ্যতা থেকে শুরু করে পাশ্চাত্য, প্রাচ্য, বাংলাদেশের শিল্পকলা, বাংলাদেশের সমকালীন শিল্পকলার ইতিহাস, এই সকল বিষয়ের মধ্যে 3টা জিনিসকে বিশেষ করে ফোকাস করা হয়। সেটা হলো ভাস্কর্য এবং স্থাপত্য। এইটার গুরুত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ এটা হচ্ছে 3 স্টার দিয়ে দিলাম, এইটা হচ্ছে 3 স্টার দিয়ে দিলাম, এইটা হচ্ছে 2 স্টার দিয়ে দিলাম, এটা হচ্ছে 1 স্টার দিয়ে দিলাম। ঠিক আছে? দেখুন, গুরুত্বের বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে চিত্রকলার গুরুত্ব সবচেয়ে বেশি, স্থাপত্য গুরুত্ব, তারপর হচ্ছে ভাস্কর্য গুরুত্ব, তারপর হচ্ছে স্থাপত্যের গুরুত্ব। তো ব্যাপার হলো, এখানে কিন্তু আপনাকে এই যে প্রাচীন যুগ থেকে শুরু করে, সভ্যতা থেকে শুরু করে পাশ্চাত্য, প্রাচ্য, ভারতীয় শিল্পকলা বা আপনি বাংলাদেশের শিল্পকলা বলেন, বাংলাদেশের সমকালীন শিল্পকলা বলেন, সবসময় কিন্তু এই 3টা বিষয়কে ফোকাস করা হয়। এই 3টা বিষয় জানতে হবে।
এর মধ্যে কিভাবে অবস্থান করছে, প্রাচীন যুগে সে এখানে চিত্রকলা ভাস্কর্য স্থাপত্যের অবস্থান কেমন ছিল, তাদের চর্চা কেমন ছিল। তার পাশ্চাত্যে এসে ইউরোপীয় কান্ট্রিতে, ইউরোপীয় দেশগুলোতে, যে ইতালিতে বা রেনেসাঁর সময়, হাই রেনেসাঁর সময় যখন বিভিন্ন শিল্পীরা এটা নিয়ে আলোচনা করেছিলেন, তখনকার সময় বা তখনকার অনুশীলন করেছিলেন, তখনকার সময় চিত্রকলা স্থাপত্য ভাস্কর্য কেমন ছিল, যে ইজমগুলো রয়েছে, ইজমগুলো শিল্প আন্দোলনগুলো রয়েছে, এগুলোর সময় এগুলোর অবস্থা কেমন ছিল। তারপর হলো আপনি ভারতীয় শিল্পকলায় এখানে আছে স্থাপত্য ভাস্কর্য এবং চিত্রকলার অবস্থান কেমন ছিল, তার চিন্তা কেমন ছিল। আবার বাংলাদেশের সমকালীন চিত্রকলা বা সমকালীন শিল্প এবং শিল্পীদের যে কার্যক্রমগুলো ছিল, যে শিল্পকর্মগুলো ছিল, তার মধ্যে চিত্রকলা স্থাপত্য এবং ভাস্কর্যের অবস্থানটা কোথায়, কে কোন ভাস্কর্য করেছে বা কে কোন স্থাপত্য বা কে কোন চিত্রকলা করেছেন, রচনা করেছেন, এগুলো নিয়েই কিন্তু আলোচনা। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই তিনটা বিষয়ের মধ্যে আর তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো বিভিন্ন সময়ের প্রাচীনকাল, পাশ্চাত্য, প্রাচ্য, বাংলাদেশ সমকালীন বা বাংলাদেশের শিল্পকলার ইতিহাস, এর মধ্যে এই তিনটা বিষয় কিন্তু আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে কি হলো, আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে কি চিত্রকলা, স্থাপত্য এবং ভাস্কর্য। এখন এই ভাস্কর্য নিয়ে আমরা আলোচনা করছি। আমি গতদিনকে দেখিয়েছিলাম শিল্পকলার শ্রেণী বিভাগ। সেখানে কিন্তু সাধারণত শিল্পকলাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছিল, চারুকলা এবং কারুকলা। সেখানে চারুকলার মধ্যে ললিতকলা ছিল, ললিতকলার মধ্যে অনেকগুলো ভাগ ছিল, তার মধ্যে কিন্তু এগুলো ছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আশা করি বুঝতে পারছেন। এবার তার মধ্যে থেকে ভাস্কর্য নিয়ে আলোচনা করছি। আমি চারুকলার ইতিহাস থেকে শুরু করে, হিস্টোরি অফ আর্ট থেকে শুরু করে যতগুলো তথ্য ইম্পর্টেন্ট মনে করছি বা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করছি বা আমার জন্য গুরুত্বপূর্ণ মনে করছি, আমি সব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং ছবি আঁকা রিলেটেড, অর্থাৎ ড্রয়িং থেকে শুধু আপনাদের শুধুমাত্র ড্রয়িং পড়বে, তাই না? অন্য কিছু তো আর হবে না, শুধু ড্রয়িং করতে হবে। তো ব্যাপারটা হলো যে লিখিততে আপনারা ড্রয়িং করেছেন, আপনারা যখন ভাইভাতে যাবেন, কিন্তু এখানে ভাইবার জায়গাটা একটু আপনাকে ভাবতে হবে। সেটা আপনাকে স্কেচ ধরতে বলতে পারে, কালার না ধরা। এর আগে যারা পরীক্ষা দিয়েছেন বা তাদের কাছ থেকে আমরা যে আপডেটটা পেয়েছি, সব কিছু মিলে কিন্তু কেউই এরকমভাবে রং করতে বলা হয়নি, জাস্ট একটু স্কেচ করতে বলা হয়েছে বা ড্রয়িং করতে বলা হয়েছে। প্রাথমিক স্টেজে আপনার হাতের যে স্পিডটা, আপনার আঁকার যে লাইনের যে বলিষ্ঠতা, আপনার লাইনের যে গতি, এই জিনিসগুলোই কিন্তু বেশি করে আইডেন্টিফাই করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ব্যাপারটা হলো, তাহলে আমরা ভাস্কর্য নিয়ে আলোচনা করছি আজকে। তত্ত্বীয় 2 নম্বর ক্লাস, আপনারা যারা ক্লাসটি করছেন আশা করি বুঝতে পারছেন। ভাস্কর্য নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে ভাস্কর্য হচ্ছে চিত্রকলা এবং স্থাপত্যের মতো একটি প্রাচীনতম শাখা। আমরা প্রাচীন শিল্পকলায় বা প্রাচীন শিল্পকলা বলতে পারি, প্রাচীন শিল্পকলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাস্কর্য বা প্রাচীনতম শাখা। তাহলে প্রাচীন শিল্পকলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা কী ছিল? এই ভাস্কর্য ছিল। কারণ আমরা মিশরী সভ্যতা বা বিভিন্ন সভ্যতা যদি কেন্দ্রিক চিন্তা করি, তখন দেখবেন ভাস্কর্যের উপস্থিতি বেশি ছিল। মানুষের মূর্তি, আবক্ষ মূর্তি, পশু পাখির মূর্তি, তারপরে এইসবগুলো সাধারণত কিন্তু পশু পাখির ভাস্কর্য এগুলো তৈরি করা হতো। আচ্ছা, একটা কথা বলি, মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্যটা একটু বলি। মূর্তি আর ভাস্কর্য কিন্তু এক নয়। সকল ভাস্কর্যই হচ্ছে অনেক মূর্তি রয়েছে যা হচ্ছে ভাস্কর্য, অর্থাৎ সবই হলো ভাস্কর্য। ভাস্কর্যের মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো হলো মূর্তি। কোনগুলো মূর্তি? যেগুলো হলো ধর্মীয় বিষয় যুক্ত থাকবে। ভালো করে মাথায় রাখবেন, যেসব ভাস্কর্যের সাথে ধর্মীয় বিষয় যুক্ত থাকবে সেগুলোই হলো সাধারণত কি? মূর্তি। যেমন আমরা কালী মূর্তি, লক্ষ্মী মূর্তি বা বিষ্ণু মূর্তি, হ্যাঁ, বা দুর্গা মূর্তি, এই যে আমাদের ধর্মীয়গতভাবে আমরা পূজা অর্চনা করে থাকি যে মূর্তিগুলোর বিষয়ে, তো এইগুলো হচ্ছে মূর্তি, কারণ এর সাথে ধর্মীয় বিষয়টা রিলেটেড, সম্পর্কযুক্ত, এই জন্য। আচ্ছা, তাহলে কি হলো, আমি কিন্তু যে কথাগুলো বলছি সেগুলো নোট করবেন। নাম্বার 1 কি বলেছি? স্থাপত্য এবং চিত্রকলার মতো ভাস্কর্যটি প্রাচীনতম শাখা বা গুরুত্বপূর্ণ মাধ্যম বলতে পারি, এবং আমরা বলতে পারি যে ভাস্কর্য হলো প্রাচীন শিল্পকলার গুরুত্বপূর্ণ মাধ্যম। এবার যদি আমরা ভাস্কর্যের অ্যাকচুয়ালি সংজ্ঞাটা জানতে চাই, তাহলে কেমন হতে পারে? সাধারণত কোনো বিষয়ের ত্রিমাত্রিক রূপকল্পকেই ভাস্কর্য বলে। কি বললাম? সাধারণত কোনো বিষয়ের ত্রিমাত্রিক রূপকল্পকে কি বলে?
ভাস্কর্য বলে। অর্থাৎ এই যে ভাস্কর্যটা এর কিন্তু একটা ত্রিমাত্রিকতা রয়েছে, অর্থাৎ এটাকে আপনার স্পর্শযোগ্যতা রয়েছে, এর চারি সাইড থেকে আপনি এটাকে দেখতে পাবেন। হ্যাঁ, আমি আসছি আলোচনায়। তো দেখুন তাহলে ভাস্কর্য কি এবং এটা কিভাবে কাজ করছে এটা কিন্তু আমি বলে দিয়েছি। জাস্ট মেন পয়েন্টগুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি, সকল বিষয় নয়। আচ্ছা, এরপরে আসুন তাহলে ভাস্কর্য যদি আমরা তাহলে কি হচ্ছে, সাধারণত আমরা বলতে পারি কোনো বিষয়ের ত্রিমাত্রিক রূপকল্পকে ভাস্কর্য বলা হয়। দেখেছেন? এইবার আচ্ছা আমরা দেখে নিই যে রেকর্ডটা হচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে কি হচ্ছে, আমরা জানবো হচ্ছে কি, আমরা জানবো ভাস্কর্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো আমরা। বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। তাহলে ভাস্কর্যের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে আমরা যদি জানতে চাই, 1 নম্বর যদি আমরা ধরি, 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে প্রস্থ, 3 নম্বর হচ্ছে বেধ। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ, এটা আমরা আর একটু সুন্দর করে লিখতে পারি গভীরতা। দেখুন ভাস্কর্য কিন্তু দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, বেধ বা গভীরতা থাকবে। দেখুন আমরা যদি এই মাত্রিক হিসাবটা করি, কোথায় গেল এই যে মাত্রিক, এটা কিন্তু শূন্য মাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক হয়। এখন ধরুন যে এই ত্রিমাত্রিক যদি হয় তখন কেমন হয়, যদি শূন্য মাত্রিক হয় তখন কেমন হয়, দ্বিমাত্রিক হয় তখন কেমন হয়। এটা দিলাম শূন্য মাত্রিক, এটা দিলাম একমাত্রিক, আর এটা দিলাম দ্বিমাত্রিক। এইটা দিলাম ত্রিমাত্রিক দিলাম। ও সরি, আমি ত্রিমাত্রিক বানানটা বারবার ভুল লিখে ফেলি, ত্রিমাত্রিক লিখি। শূন্যমাত্রিক মানে কি? শূন্যমাত্রিক মানে হলো একটা বিন্দু। একমাত্রিক মানে কি? একমাত্রিক মানে হচ্ছে একটা রেখা। দ্বিমাত্রিক মানে কি? দ্বিমাত্রিক মানে হচ্ছে সাধারণত এভাবে একটা শেপ হতে পারে, একটা প্রেক্ষাপটের উপরে একটা শেপ হতে পারে, এরকম ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল বা সার্কেল, যা একটা হতে পারে। আর ত্রিমাত্রিক বলতে কি, ধরুন ত্রিমাত্রিক বলতে আমরা একটা ঘনককে যদি ধরি, মনে করুন একটা ঘনককে যদি আমরা ধরি, তাহলে চারিদিক থেকে এই যে দেখতে পাচ্ছেন। তাহলে ব্যাপারটা হলো মাত্রিক যে হিসাবটা এভাবেই হয়, শূন্যমাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। এখন ত্রিমাত্রিক মনে করুন আমি যদি এখন একটা মানুষ, আমি যদি চুপ করে দাঁড়িয়ে থাকি, আমি কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে চারিদিক থেকে মনে করুন আমার ভাস্কর্য তৈরি করা হলো। সাপোজ আমি কিন্তু মূর্তি হব না, আমাকে যদি কেউ তৈরি করে আমি কী হবো, ভাস্কর্য হব। আর যদি ভাস্কর্য হই তাহলে চারিদিক থেকে কিন্তু মানুষ আমাকে, আমি দাঁড়িয়ে থেকে এভাবে আমাকে মানুষ কী করতে পারে, চারিদিক থেকে ঘুরে দেখতে পারে। অথবা আমি এরকম দাঁড়িয়ে থাকতে পারি, অথবা এরকম দাঁড়িয়ে, মানে এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে এটা শিল্পীর ধরনের উপর, আঁকার ধরনের, তৈরি করার ধরনের উপর নির্ভর করে। ডেভিড, আপনারা দেখেছেন যে মার্বেল পাথর দিয়ে তৈরি করা ডেভিড যে ভাস্কর্য, মাইকেল অ্যাঞ্জেলোর কিন্তু একটা বিখ্যাত ভাস্কর্য হচ্ছে ডেভিড। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ভাস্কর্য নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, সেটা আমরা সে বিষয়ে যখন আমরা ইতিহাস পড়বো তখন আমরা সে বিষয়ে যাব। রেনেসাঁ পড়ার সময় যখন মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে পড়বো, তখন সেটা আমি ক্লিয়ার করে দেবো। তাহলে কী হলো, এই মাত্রিক ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। ওকে, একটা ওয়ার্ড, কোনো শব্দকে বাদ দিয়ে আমরা চলে যাব না, প্রত্যেকটা শব্দ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে যতটুকু দরকার মনে করছি ততটুকু। এখন ভাইবা বোর্ডে আপনাকে এখান থেকে দেখা যাচ্ছে আমি যা দিলাম তা দিল না,
তারা অন্যভাবে স্যারেরা অন্যভাবে কোনো একটা প্রশ্ন করে বসলো। তো ব্যাপার হলো এই রিলেটেড যতগুলো বিষয় রয়েছে সেগুলো তো আমি আলোচনা করছি, তারপরে কি হবে না হবে সেটা তো সেখানে যে দেখা যাবে। তথ্য রিলেটেড প্রশ্ন কিন্তু বেশি হবে। হয়তো ড্রয়িংটা আপনার যে কোনো একটা বিষয় সম্পর্কে আপনার জানতে চাওয়া হতে পারে বা দেখতে চাওয়া হতে পারে, কিন্তু এখানে তথ্য বিষয় থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে। এই জন্য প্রিপারেশনটা আমাদের কী করতে হবে, একটু ভালোভাবে নিতে হবে। চলুন তাহলে আমরা কিন্তু এটা বুঝে নিলাম যে বৈশিষ্ট্য কিন্তু এতগুলো থাকে। এরপরে যদি আমরা আসি, এরপরে আমরা আসি হচ্ছে ভাস্কর্যের মাধ্যম। ভাস্কর্যের মাধ্যম, ঠিক আছে, এই হচ্ছে ভাস্কর্যের মাধ্যম। এখন ভাস্কর্যের মাধ্যম কি কি হতে পারে? দেখুন, মাধ্যম আর উপকরণ কিন্তু এক না। মাধ্যম আলাদা জিনিস, আবার উপকরণ আলাদা জিনিস। ঠিক যেমন সকল ভাস্কর্যের মধ্যেই কিন্তু মূর্তি থাকে, আবার ঠিক একই রকম সকল উপকরণের মধ্যে কিন্তু মাধ্যম থাকে। মানে উপকরণের প্রধান উপকরণকে বলা হচ্ছে মাধ্যম। কি একটু মানে সমস্যা হলো? তো চলুন দেখে নেওয়া যাক। তো ব্যাপারটা হলো, দেখুন আমি যদি এখান থেকে দেখি যে এরকম আমি লিখলাম মাটি। দেখুন, মাটি দিয়ে যখন ভাস্কর্য তৈরি করা হবে তখন কি তার ভিতরে কোনো মডেল থাকবে না? অবশ্যই মডেল থাকবে, অবশ্যই একটা স্ট্রাকচার থাকবে। তো মাটিটা যেহেতু বেশি, এই জন্য আমি কি বলছি, এটা মাটি হচ্ছে মাধ্যম। এখন দেখুন, যদি আমি হচ্ছে একটা পেইন্টিং আপনাদেরকে দেখাই, যেমন ধরুন আমার এখানে কিন্তু অনেকগুলো পেইন্টিং আছে, যদি আমি একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাই, এগুলো সব হচ্ছে ওয়াটার কালার পেইন্টিং। হ্যাঁ, আমি ছোট্ট করে একটু দেখাই আপনাদেরকে, দেখুন খেয়াল করুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই যেগুলো সব কিন্তু ওয়াটার কালার পেইন্টিং। ওপরে দেখুন ওয়াটার কালার পেইন্টিং এগুলো, এই যে এখন কথা হচ্ছে এই যে পেইন্টিংগুলো, এগুলো কিন্তু সবই ওয়াটার কালারের মাধ্যমে করা। তাই বলে কি আমি এখানে পেন্সিল ইউজ করে নিই প্রথম দিকে? তাই বলে আমি কি তুলি ইউজ করে নিই? তাই বলে আমি কি ফ্রেম ইউজ করে নিই বা আমি কাগজ ইউজ করে নিই? হ্যাঁ, আমি সবই ইউজ করেছি, আমি সবই ব্যবহার করেছি, কিন্তু সবচেয়ে যেটা বেশি পরিমাণে সেটা হচ্ছে ওয়াটার কালার। এই জন্য এটা হচ্ছে ওয়াটার কালার মাধ্যম। আবার যদি আমি এখানে আসি যে যদি মাটি দিয়ে যখন কোনো মূর্তি বা ভাস্কর্য তৈরি করা হবে, তখন মাটিটাই হলো প্রধান উপকরণ, অর্থাৎ প্রধান উপকরণটাই হলো কি মাধ্যম। সহজ বিষয়। এবার আসুন, যদি এখান থেকে আসি, যেরকম ধরুন হচ্ছে মাটি, তারপরে হচ্ছে প্লাস্টার, তারপরে হলো ব্রোঞ্জ হতে পারে, তারপরে তামা হতে পারে, লোহা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, তারপরে পিতল হতে পারে। এগুলো দিয়েই কিন্তু সাধারণত কী করা হয়, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন, এগুলো দিয়ে কিন্তু সাধারণত কী করা হয়, ভাস্কর্য তৈরি করা হয়। আচ্ছা, এবার তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল, এবার আমরা বাকি অংশটা আলোচনা করি। ভাস্কর্যের মাধ্যম শেষ, ভাস্কর্যের শ্রেণী বিভাগ যাব আমরা এবার। ভাস্কর্য শ্রেণী বিভাগের মধ্যে যাব আমরা। যদি শ্রেণী বিভাগের মধ্যে যাই আমরা, তাহলে তিনটি ভাগে বিভক্ত করা হয়। যেমন ধরুন হচ্ছে বিষয়গত ভাস্কর্য, তারপরে হচ্ছে পদ্ধতিগত ভাস্কর্য, উপকরণ ও উপাদানগত ভাস্কর্য। দেখেছেন? তাহলে বিষয়গত ভাস্কর্য, পদ্ধতিগত ভাস্কর্য, উপকরণ উপাদানগত ভাস্কর্য। এবার একটু খেয়াল করুন যে বিষয়গত ভাস্কর্যের মধ্যে আসলে কি রয়েছে। আসলে আজকে একটু সময় কম আছে, হ্যাঁ, আমাকে একটু বাইরে যেতে হবে, এই জন্য তাড়াহুড়া রয়েছে। তো বিষয়গত ভাস্কর্যের মধ্যে কী আছে একটু ছোট্ট করে দেখে নেওয়া যাক। বিষয়গত
ভাস্কর্যের মধ্যে কী কী আছে? বিষয়গত ভাস্কর্যের মধ্যে দেখুন আসে হচ্ছে স্বাধীনতা বিষয়ক, স্বাধীনতা বিষয়ক, 2 নম্বর হচ্ছে যুদ্ধ বিষয়ক, যুদ্ধ বিষয়ক, এগুলো সবই ভাস্কর্য এভাবে লিখবেন, লেখা লাগে না তো এই জন্য আমি আর খুব একটা করছি না, হবে একই রকম। তারপরে হচ্ছে প্রচার প্রচারণামূলক, প্রচার প্রচারণামূলক, তারপর হচ্ছে মূর্তি বিষয়ক, মূর্তি বিষয়ক ভাস্কর্য দেখেছেন নিশ্চয়ই। তাহলে স্বাধীনতা বিষয়ক ভাস্কর্য, যুদ্ধ বিষয়ক কোনো ভাস্কর্য, প্রচার প্রচারণামূলক কোনো ভাস্কর্য বা মূর্তি বিষয়ক কোনো ভাস্কর্য হলেই কী হবে, সেটা সম্পূর্ণটা কি বিষয়গত ভাস্কর্যের মধ্যে যাবে। এবার আসুন, এবার যদি আমরা পদ্ধতিগত ভাস্কর্যের মধ্যে যাই, পদ্ধতিগত ভাস্কর্য, পদ্ধতিগত ভাস্কর্যের মধ্যে আমরা যদি যাই তাহলে দেখা যাবে যে 1 নম্বরে হলো রিলিফ ভাস্কর্য। কি ভাস্কর্য? রিলিফ ভাস্কর্য। খেয়াল করুন, রিলিফ ভাস্কর্যটা আসলে কি? রিলিফ ভাস্কর্যটা হচ্ছে কোনো প্রেক্ষাপটের উপরে যদি সেটা কাদা হতে পারে, ক্লে হতে বা প্লাস্টার হতে পারে, যদি প্রেক্ষাপটের উপরে খোদাই করে বা হলো সেটা লেপন করে বা সংযুক্ত করে যদি কোনো ভাস্কর্য তৈরি করা হয়, সেটাকে রিলিফ ভাস্কর্য বলে। একটু এলোমেলো হয়ে গেল তো? আচ্ছা, একটু বলি, সহজ করে বলি। ট্রাকোটা দেখেছেন নিশ্চয়ই। কী হয়, এটা একটা পৃষ্ঠের উপরে সুন্দর করে আকারে তৈরি করে বা সেই এটাকে খোদাই করে করে তৈরি করে সেটাকে সুন্দর করে উপস্থাপন করা হয়। যেমন ধরুন যে যদি সহজ করে বলি, সহজ করে বললে কেমন হবে? সহজ করে বললে মনে করুন যে এরকম হবে যে প্রেক্ষাপটের উপরে উপস্থিত থাকা অবয়বটি প্রেক্ষাপটের মানে অবয়বটি, পুরো অবয়বটি প্রেক্ষাপট মানে ভার বহন করে। অর্থাৎ যে কী বলতে চাচ্ছি সেটা ভালো করে বোঝাই। ধরুন আপনার মনে করুন আমার হাতের উপরে এই জায়গাটা আমি কী করলাম, এই জায়গাটা এমন কিছু একটা দিলাম, আঠা দিয়ে একটা বড় কিছু লাগাই দিলাম এখানে, আঠা দিয়ে কোনো একটা লাগাই দিলাম এখানে। এখানে দেখবেন ঝুলতে থাকবে না? ঝুলতে থাকবে তো এই জায়গাটা, ঝুলতে থাকবে কি না? যদি আঠা দিয়ে কোনো কিছু একটা লাগাই তাহলে ঝুলতে থাকবে। তাহলে এই হাতটা কিন্তু ওইটার ভার বহন করছে, অর্থাৎ ওইটা উঁচু একটা জায়গা। মানে যেরকম হতে আরও সহজ করে বোঝা যায়, যেমন ধরুন ট্রাকোটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, পোড়ামাটির ফলক, এটা কিন্তু রিলিফ ভাস্কর্য, অর্থাৎ এটা সেমি স্ক্লাপচার বলে। মানে হলো, আরও সহজ করে বলি, সেটা হচ্ছে সেমি স্ক্লাপচার বলতে দেখুন একটা ভাস্কর্য কিন্তু বা স্ক্লাপচার কিন্তু আমরা চারি সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখতে পারি, কিন্তু যখন আমরা রিলিফ ভাস্কর্য দেখব এটা চারি সাইড থেকে দেখা যায় না, যে কোনো এক সাইড থেকে দেখা যাবে। যেরকম আমরা কোনো দেয়ালের গায়ে বা মন্দিরের গায়ে দেখবেন ভাস্কর্য তৈরি করা থাকে বা স্ক্লাপচার, এটাকে রিলিফ ভাস্কর্য বলে। এগুলো কিন্তু একদিক থেকে দেখা যায়, কিন্তু চারিদিক থেকে ঘুরে দেখা যায় না, সেটাই হচ্ছে রিলিফ ভাস্কর্য। আর রিলিফ ভাস্কর্যটা অনেক কিছু রিলিফ হতে পারে, যেমন হতে পারে মাটির রিলিফ, বা কাঠের রিলিফ, বা ব্রোঞ্জ রিলিফ, তারপরে হচ্ছে প্লাস্টার রিলিফ, হতে পারে। তো এভাবে কিন্তু সাধারণত পদ্ধতিগত ভাস্কর্যটা শ্রেণীবিভাগটা এভাবে কাজ করে, সবই রিলিফ অর্কের মধ্যে যাবে। এবার যদি আমরা উপকরণ এবং উপাদানগত ভাস্কর্যের মধ্যে আসি তখন কেমন হবে? আচ্ছা, উপকরণ উপাদানগত ভাস্কর্যের মধ্যে আসি তখন কেমন হবে দেখুন। এখানে এখানে লিখি, হ্যাঁ এখানে লিখি উপকরণ এবং উপাদানগত ভাস্কর্যের মধ্যে যেগুলো রয়েছে, যেমন ধরুন হতে পারে প্রতিকৃতি ভাস্কর্য,
প্রতিকৃতি ভাস্কর্য, তারপরে হতে পারে জিওমেট্রিক ভাস্কর্য, জিওমেট্রিক ভাস্কর্য, তারপরে হতে পারে ফরমেটিভ ভাস্কর্য, ফরমেটিভ ভাস্কর্য, তারপরে হতে পারে প্রতিকৃতি ভাস্কর্য, জিওমেট্রিক ভাস্কর্য, ফরমেটিভ ভাস্কর্য, দেহকাণ্ড, মানুষের মুখ, মানুষের মুখ আরও আছে। আচ্ছা, এই পাশেই লিখি, যেরকম হচ্ছে কম্পোজিশন ভাস্কর্য, কম্পোজিশন ভাস্কর্য, পশু পাখির ভাস্কর্য, পশু পাখির ভাস্কর্য, এগুলো সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন। এগুলোই হচ্ছে সাধারণত উপকরণ উপাদানগত ভাস্কর্য। নিশ্চয়ই আপনারা তুলে নিয়েছেন। এরপরে আমরা যাব হলো হচ্ছে ভাস্কর্যের শৈলী, ধরন এবং পদ্ধতির উপরে। দেখুন, ভাস্কর্যের শৈলী, ধরন, পদ্ধতি। ভাস্কর্যের শৈলী, ধরন এবং পদ্ধতি, এই তিনটা। এখন দেখুন, এই যে শৈলী, ধরন আর হচ্ছে পদ্ধতি, এই তিনটা বিষয় যদি এরকম প্রশ্ন হয় যে ভাস্কর্যের শৈলী কী কী শৈলী রয়েছে, বা ভাস্কর্যের কী কী ধরন রয়েছে, অথবা ভাস্কর্যের কী কী পদ্ধতি রয়েছে বলো, হ্যাঁ, তখন আপনারা কি বলবেন? 1 নম্বরে হচ্ছে মডেলিং, তারপর হচ্ছে খোদাই, তারপর হচ্ছে ঢালাই। একটু খেয়াল করুন, তাহলে মডেলিং, খোদাই এবং ঢালাই। এই মডেলিং ভাস্কর্যটা কি? মডেলিং ভাস্কর্যটা হচ্ছে, এখানে মডেলিং ভাস্কর্য মনে করবেন যে প্লাস, অর্থাৎ যেটা সংযুক্ত করে কোনো ফ্রেমের সাথে, সেটা মাটি হতে পারে, সেটা হলো প্লাস্টার হতে পারে, বা অন্য কোনো মাধ্যম হতে পারে, সেটা সংযুক্ত করে যদি কোনো ভাস্কর্য তৈরি করা হয় তখন সেটা মডেলিং ভাস্কর্য। আপনারা নিশ্চয়ই যখন যারা রয়েছেন, যারা হচ্ছে ভাস্কর আছেন, হ্যাঁ, যারা হচ্ছে এই ঠাকুর গড়ায় বা মূর্তি গড়ায়, দেখবেন এরা হচ্ছে কি করে, আগে সুন্দরভাবে কাঠের একটা ফ্রেম তৈরি করে নেয়, তারপরে নাড়া সুন্দর করে সাথে সংযুক্ত করে, তারপরে মাটি সংযুক্ত করে, এভাবে কিন্তু যোগ করে করে যে ভাস্কর্য তৈরি করা হবে সেটাই হচ্ছে মডেলিং ভাস্কর্য। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর খোদাইটা কি? খোদাই ভাস্কর্যটা হচ্ছে, ধরুন আমি এই যে মনে করুন যে বোর্ডটা, হোয়াইট বোর্ডটা, এটা আমি একটা কোনো কিছু দিয়ে, বা ইউশেপ গজ, এগুলো গজ দিয়ে করতে হয়, এগুলো আপনারা তো আসলে জানবেন না। এগুলো সাধারণত যারা ছাপচিত্র প্রিন্ট মেকিং করেছেন বা স্ক্রাপচারের কাজ করেছেন, ভাস্কর্যের টুলস রয়েছে, সেখান থেকে যে গজ টজগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এগুলো কী করতে হয়, এরকম দেখবেন যে এরকম খোদাই করে করে, এটা কিন্তু সাধারণত ওই যে কাঠমিস্ত্রিরা করে ডিজাইন করার সময় দেখে থাকবেন, যে এরকম করে খোদাই করে করে মূল বিষয়বস্তুটাকে সুন্দর করে ফুটিয়ে তোলেন। এটা হচ্ছে কি, এইটা হলো কি খোদাই ভাস্কর্য। একটু খেয়াল করুন। আবার ঢালাই যদি আসি, ঢালাইটা কি জানেন? এটা হচ্ছে কোনো ধাতু পদার্থকে মানে গলিয়ে যদি কোনো সাঁচ বা কোনো ফ্রেমের মধ্যে রেখে দিয়ে একটা অবয়ব তৈরি করা হয় তখন সেটাকে কি বলা হচ্ছে? ঢালাই। অর্থাৎ যেটাকে কার্ভিং এবং ক্যাস্টিং বলে, এটা হচ্ছে কার্ভিং আর এটা হচ্ছে ক্যাস্টিং, এটা মাথায় রাখবেন। আচ্ছা, মডেলিং, কার্ভিং, ক্যাস্টিং, মডেলিং, খোদাই এবং ঢালাই, এই তিনটে পদ্ধতি। এটা হচ্ছে যোগ পদ্ধতি, আর এটা হচ্ছে বাদ দেয়া হয় অর্থাৎ বিয়োগ পদ্ধতি। আর এইটা হচ্ছে কি, এইটা হলো সাধারণত সবচেয়ে কিন্তু মানে পরিশ্রম কম হচ্ছে এইটাই, এটা সবচেয়ে পরিশ্রম কম, আর এর সবচেয়ে পরিশ্রম বেশি হচ্ছে এই দুইটাই। ঠিক আছে, সবচেয়ে পরিশ্রম বেশি এই দুইটাই। আমি যদি সব পরিশ্রমের দিক থেকে বিবেচনা করি, সবচেয়ে সময় সাপেক্ষ যেটা, সেটা হলো এই যে খোদাই, সময় সাপেক্ষ সবচেয়ে বেশি এই খোদাইটা, তারপরে হচ্ছে মডেলিং, তারপরে হলো ঢালাই, এই যে এভাবে।
নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবার এর পরের দিন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে শ্রেণী বিভাগগুলো করলাম, এই প্রত্যেকটি শ্রেণী বিভাগের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো বাংলাদেশে কোথায় কোথায় রয়েছে, কোথায় বিষয়গত ভাস্কর্যগুলো আছে, কোথায় পদ্ধতিগত ভাস্কর্যগুলো আছে, কোথায় হচ্ছে সাধারণত উপকরণ ও উপাদানগত ভাস্কর্যগুলো রয়েছে, এগুলো আমরা ডিটেলস আপনাদেরকে আলোচনা করে দেবো। যারা আমরা পেইড ব্যাচে রয়েছেন তাদের সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ক্লাসটি এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসটি দেখার জন্য নজর রাখুন আমাদের চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিংয়ের পেজটিতে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাঝে আমার যেটা হয়েছে সেটা হলো আমার পেজটিতে আমি আপলোড দিতে পারছি না, কোনো একটা ঝামেলার কারণে। আমি বুঝতে পারছি না কি ঝামেলা, তবে হয়তো এটা শেষ আমি ঠিক করে এটা আমি ওখানে আপলোড দিয়ে দেবো ফ্রি ক্লাস হিসেবে, এবং আপনারা তো বিভিন্ন গ্রুপে ক্লাসগুলো পাচ্ছেন। ঠিক আছে, খুব ভালো থাকবেন। আমি চেষ্টা করলাম আপনার ভাইবা পরীক্ষায় যেন ভাস্কর্য বিষয়ক যদি কোনো প্রশ্ন হয় তাহলে যেন এর মধ্যে থাকে, জাস্ট আমি চেষ্টা করেছি, আশা করছি এর মধ্যে থাকবে। এখন যদি না থাকে সেটা তো আসলে ভাস্কর্যের প্রশ্ন আমি করলোই না, কী করবেন, এটা স্যারের নিজস্ব এর উপর ডিপেন্ড করে, আর এটা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে আপনাকে কোন ধরনের প্রশ্ন করা হবে। যদি হয় ভাস্কর্য রিলেটেড কোনো প্রশ্ন, তাহলে হয় আশা করছি আপনি এখান থেকে পারবেন। ঠিক আছে, খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এবং আমাদের 18তম ভাইবা পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আপনি আমার এই নাম্বারটিতে মাত্র 600 টাকা কোর্স ফি রেখেছি আমরা, 2 মাসের কোর্স আমরা 600 টাকা কোর্স ফি রেখেছি। এই কোর্স 600 টাকা দিয়ে আপনার একটা ভালো পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য। এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি ভর্তি হতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে 18তম ভাইবা ভর্তি ফর্ম, এখানে আপনি গুগল ফর্মটি পূরণ করবেন, তারপরে আমার যে নাম্বারটি রয়েছে লাস্টে 28 এই নাম্বারটিতে আপনি কী করবেন, এই নাম্বারটিতে আপনি বিকাশ করবেন 600 টাকা। আর যারা 19তম লিখিত ব্যাচের প্রস্তুতি নিচ্ছেন আপনারা যেটা করবেন সেটা হলো 2100 টাকা পে করবেন আমার এই নাম্বারটিতে, এবং 19তম যে ভাইবা ফর্ম রয়েছে সেখানে আপনি 19তম যে ভাইবা ফর্ম রয়েছে সেখানে আপনি কী করবেন, সেখানে আপনি 19তম ভাইবা ফর্মে আপনি ওইটা ফিল আপ করবেন, করে আপনি জমা দিয়ে আপনার সিটটি বুক করুন। আমাদের 19তম লিখিত ব্যাচে কিন্তু সিট প্রায় ফিল আপ হয়ে যাওয়ার পথে। আর ভাইবা 18তম ভাইবা যেটা সেটা হলো তো প্রথম ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে, সীমিত সিট ফাঁকা রয়েছে। আর দ্বিতীয় ব্যাচে ভর্তি হয়েছে মাত্র 12 জন, হ্যাঁ 12 জন কি 13 জন হয়েছে হয়তো বা। আর প্রথম ব্যাচ কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ একটি ব্যাচে মাত্র 30 জন ভর্তি হতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। আর দেরি না করে তাহলে আপনার কোর্সটা নিশ্চিত করুন এবং আমাদের পাশে থাকুন। আর আমরা চেষ্টা করব আপনার যে পরীক্ষা কেন্দ্রিক যে বা ভাইবা কেন্দ্রিক, আপনার লিখিত কেন্দ্রিক যতগুলো সাহায্য প্রয়োজন হয় বা জানা বোঝার বিষয় থাকে, আমরা চেষ্টা করব আপনার পরিস্থিতিকে সর্বসেরা করার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে কাছে শেষ করছি।